আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত জানাই তোমাদের উচ্ছ্বাসে। আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের আমি পড়াবো পদার্থবিজ্ঞানের তোমাদের চ্যাপ্টার 2, গতি বা মোশন। এই গতি বা মোশন চ্যাপ্টারটি তোমাদের পদার্থবিজ্ঞানের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায় থেকে বিগত বছরগুলোতে তোমাদের এমসিকিউ, সিকিউ আসছে এবং এই অধ্যায় থেকে তোমাদের যে মেইন টপিকগুলো পড়ানো হবে তা হচ্ছে তোমাদের সরণ, ত্বরণ, দ্রুতি, বেগ, এই সকল বিষয়াদি মূলত এই অধ্যায়ে। সো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। শুরুতে আমাদের জানতে হবে গতি কি। গতির ডেফিনেশনটা কি? গতি সময়ের সাপেক্ষে, গতির সংজ্ঞাটা হচ্ছে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর সময়ের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন। সময়ের সাপেক্ষে বা সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থার যে পরিবর্তন, সেটা হচ্ছে গতি। আমরা যদি একটা এক্সাম্পল দেই, মনে করো তোমার হাতে থাকা কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করে তার অবস্থার পরিবর্তন করছো। যেমন তোমার হাতে থাকা একটি বল ছুঁড়ে মারলা সামনের দিকে, সেটা এ থেকে বি বিন্দুতে গেছে। এই যে তার একটা অবস্থার পরিবর্তন হয়েছে, কি কারণে হয়েছে? গতি ছিল বলেই। গতি ছিল বলেই তার অবস্থার পরিবর্তন হয়েছে। এটা হচ্ছে গতির ডেফিনেশন বা গতির সংজ্ঞা। আচ্ছা, আমাদের পৃথিবীতে অনেক ধরনের গতি আছে। তার মধ্যে তোমাদের পদার্থবিজ্ঞানের, তোমাদের এসএসসির পদার্থবিজ্ঞানের মাঝে উল্লেখযোগ্য গতিগুলো হচ্ছে: এক, সরল রৈখিক গতি; সরল রৈখিক গতি, সরল রৈখিক গতি যেটার ইংলিশ হচ্ছে সরল রৈখিক গতি বা লিনিয়ার মোশন। লিনিয়ার মোশন। আচ্ছা, সরল রৈখিক গতিটা কি এটা একটু আমরা বুঝি। সরল রৈখিক গতিটা হচ্ছে সচরাচর আমাদের হাতে থাকা কোনো বস্তুকে যদি আমরা সোজা পথে সোজা পথে যদি তার অবস্থার পরিবর্তন ঘটাই, সেটাই হচ্ছে সরল রৈখিক গতি। ফর এক্সাম্পল, তোমার হাতে থাকা একটি বল তুমি উপর দিকে ছুঁড়ে মারলা বা একটি ভবনের ছাদ থেকে ছুঁড়ে মারলা নিচের দিকে। এই যে বলের অবস্থার পরিবর্তন হয়েছে, বাসার ছাদ থেকে ভূমিতে পৌঁছাইছে, যে সরল পথে পৌঁছাইছে, তার যে অবস্থার পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে সরল রৈখিক গতি। অথবা সোজা রাস্তায় তুমি সাইকেল চালিয়ে তোমার প্রারম্ভিক অবস্থান থেকে চূড়ান্ত অবস্থানে গেছো, এই যে তোমার সরল পথে একটা অবস্থার পরিবর্তন হয়েছে, এই যে গতি হয়েছে, সেটা হচ্ছে তোমার সরলরৈখিক গতি। দ্বিতীয়তে আমরা পড়বো হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি, ঘূর্ণন গতি ইংলিশ হচ্ছে সার্কুলার মোশন। সার্কুলার মোশন। ঘূর্ণন গতিটা কি? ঘূর্ণন গতিটা হচ্ছে কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে সম কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে একটা বস্তু সমদূরত্বে বৃত্তাকার পথে যে গতি হয়, সেটাই হচ্ছে ঘূর্ণন গতি। যদি আমরা এটা একটু সহজভাবে বলি, মনে করো মনে করো তোমার আঙুলের মাথায় একটা দড়ি বেঁধে, দড়ির শেষ মাথায়
বা দড়ির শেষ প্রান্তে একটি পাথর বাঁধা আছে। তো এই যে তুমি যদি এভাবে ঘোরাও, সেক্ষেত্রে পাথরটির কি করবে? বৃত্তাকার পথে ঘুরতেছে না? একটা বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্বে কিন্তু ঘুরতেছে পাথরটি। এই প্রত্যেকটা দূরত্ব কিন্তু সমদূরত্ব। এভাবে ঘোরালে প্রত্যেকটা বিন্দু কিন্তু সমদূরত্ব। তো এই যে কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে কোনো একটা বস্তু সমদূরত্বে বৃত্তাকার পথে বৃত্তাকার পথে কি হয়? দূরত্ব অতিক্রম করে বা বৃত্তাকার পথে আবর্তন হয়। এটা হচ্ছে ঘূর্ণন গতি। আচ্ছা, এই গেল ঘূর্ণন সরলরৈখিক গতি আর হচ্ছে ঘূর্ণন গতি। নেক্সটে আমরা দেখব হচ্ছে কি? চলন গতি। চলন গতি বা চলন গতি বা হচ্ছে ট্রান্সলেশনাল মোশন। ট্রান্সলেশনাল মোশন। আচ্ছা, চলন গতিটা কি? চলন গতিটা হচ্ছে কোনো একটা বস্তুর প্রতিটি কণা, হ্যাঁ, কোনো একটা বস্তুর প্রতিটি কণা একই সময়ে একই দিকে অবস্থার যে পরিবর্তন ঘটায় সেটা হচ্ছে চলন গতি। এটা যদি আমরা এক্সাম্পল দেখি, চলন গতি যদি এক্সাম্পল দেখি, মনে করো একটা গাড়ি, এই যে একটা গাড়ি, একটা গাড়ি কি এই বিন্দু থেকে সরল পথে এদিকে যাচ্ছে। তো গাড়িটার চাকা বাদে, গাড়ির চাকাটা যেহেতু ঘুরতেছে, গাড়িটার চাকা বাদে যদি বাদ বাকি পুরো বডিটার কথা চিন্তা করি, তাহলে এই বডিটার প্রত্যেকটি কণা একই সময়ে একই দিকে অগ্রসর হচ্ছে না? গাড়ির চাকা বাদে গাড়ির বডির প্রত্যেকটি কণা একই সময়ে একই দিকে অগ্রসর হচ্ছে। তো সেক্ষেত্রে গাড়ির এই বডির গতিটা হচ্ছে চলন গতি। কিন্তু চাকাটা কিন্তু চলন গতিতে নাই, চাকাটা হচ্ছে কি একই সাথে ঘূর্ণন গতি, একই সাথে সরল রৈখিক গতি। চলন গতি আবার একরকম সরল রৈখিক গতির উদাহরণ। আবার চলন গতি কিন্তু যে অলওয়েজ সরল রৈখিক গতি হয় সেটাও কিন্তু না, চলন গতি কিন্তু বক্র গতি হতে পারে, কিন্তু সেটা খুবই রেয়ার কেস। কারণ হচ্ছে, যেমন যদি আমরা একটু দেখি, আকাশে বিমান, আকাশে বিমান যখন উড়ে, সেক্ষেত্রে দেখবা যে মিলিটারিতে যে ট্রেনিং এর সময় বিমানগুলো উড়ে, বিমানগুলো কিন্তু একই সমান্তরালে থাকে। এই যে এভাবে একই সমান্তরালে থাকে। তো এখানে প্রত্যেকটা বিমানের কণা কিন্তু একই দিকে একই সময়ে যাচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে চলন গতি। এই বিমানগুলোর গতি হচ্ছে কি চলন গতি। চলন গতি। কিন্তু একটা বিমানই যদি একটা বিমানই যদি এভাবে আঁকাবাঁকা হয়ে যাইতো, এভাবে যদি আঁকাবাঁকা হয়ে যাইতো, তাহলে কি তার প্রত্যেকটি কণা একই দিকে একই সময়ে যাচ্ছে? না। তাই এটি চলন গতি না। তো বুঝতেই পারছো চলন গতি কেন সবসময় বক্রগতি হতে পারে না। এটা খুবই দুর্লভ। ম্যাক্সিমাম সময় চলন গতি মানে হচ্ছে কি সরলরৈখিক গতি। তোমরা এতটুকু মনে রাখবা। তবে বক্রগতিও হতে পারে। আচ্ছা, নেক্সট আমরা যদি দেখি 4 নাম্বার, 4 নাম্বার হচ্ছে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন।
4 নম্বর হচ্ছে পর্যায়বৃত্ত গতি বা হচ্ছে পিরিয়ডিক মোশন। পর্যায়বৃত্ত গতিটা কি? পর্যায়বৃত্ত গতিটা হচ্ছে, ধরো কোনো একটা বস্তু প্রারম্ভিক অবস্থান হতে একটা নির্দিষ্ট সময় পর পর, হ্যাঁ, পর্যায়ক্রমে তার ওই প্রারম্ভিক স্থান অতিক্রম করে এই যে তার গতি, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্তর গতি যদি আমরা একটা এক্সাম্পল দেই, খুবই সিম্পল একটা এক্সাম্পল, সেটা হচ্ছে দেয়াল ঘড়ি। দেখবা দেয়াল ঘড়ি কি করে, দেয়াল ঘড়ির হচ্ছে এই যে ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা, ধরলাম এই যে মিনিটের কাঁটা কি করে নির্দিষ্ট সময় পর পর এভাবে 12টার ঘরে পৌঁছায় না? 12 থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা থেকে যদি ধরো, তাহলে সেটা পর্যায়ক্রমে নির্দিষ্ট সময় পর পর 12 ঘন্টা পর পর ঘড়ির এই ঘন্টার কাঁটা একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দু অতিক্রম করে, যে কারণে দেয়াল ঘড়ির কাঁটার গতিটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। সর্বশেষ সর্বশেষ হচ্ছে সরল স্পন্দন গতি। সরল সরল স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন। এটা হচ্ছে সরল স্পন্দন গতি। আচ্ছা, সরল স্পন্দন গতিটা কি? মনে করো একটি স্প্রিং বা একটি হচ্ছে তারকে এক মাথায় ধরে তাকে যদি তরঙ্গায়িত করা হয়, বা একটি স্প্রিংকে যদি এভাবে ঝুলানো হয়, তখন স্প্রিং এর প্রত্যেকটি কণা একটি নির্দিষ্ট সময়কে কেন্দ্র করে উপর নিচ হয় না? একটি স্প্রিংকে যদি এভাবে ঝুলানো হয়, তখন স্প্রিংটা কি দোলায়মান থাকে না? স্প্রিং এর তো তরঙ্গায়িত হয়। তো এই যে স্প্রিং এ প্রত্যেকটি কণা একটি নির্দিষ্ট সময় ধরে যে আন্দোলিত হচ্ছে, এটাই হচ্ছে সরল স্পন্দন গতি। আমাদের আমরা যে কথা বলি, আমাদের যে এই মুখনিসৃত যে শব্দ বের হয়, এটাও কিন্তু এই শব্দ আমাদের ভয়েসটা যে বের হয়, সেটাও কিন্তু সরল স্পন্দন গতির মাধ্যমেই সামনের দিকে অগ্রসর হয়। এছাড়া যদি উদাহরণ দেই, তাহলে হচ্ছে পানিতে যদি একটা ডিল ছুঁড়ো, সেক্ষেত্রে পানির প্রত্যেকটি কণা বা প্রত্যেকটি ফোঁটা আন্দোলিত হয়, পানিতে দেখবা ঢেউ হয়। তো এই যে পানিতে ঢেউ হয়ে পানিতে একটি পাথর ছুঁড়ে মারলে পানির যে ঢেউটা বা বিন্দুটা যেভাবে প্রসারিত হয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে, এই যে এখানে যে গতি, এই গতিটা হচ্ছে সরল স্পন্দন গতি। এই হচ্ছে তোমাদের আহ মোটামুটি হচ্ছে 5 প্রকারের গতি, যেগুলো হচ্ছে তোমাদের বইয়ে টেক্সট বুকে ইম্পর্টেন্ট, যে সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি কোনটি, চলন গতি কোনটি, পর্যায়বৃত্ত গতি কি, এবং সর্বশেষ সরল স্পন্দন গতি কি। তো আমরা মোটামুটি জানলাম গতি কি, গতির প্রকারভেদ। এখন এই অধ্যায়ের যে মেইন পার্ট, আমরা মেইন পার্টে যাব। এই অধ্যায়ের মেইন পার্ট হচ্ছে, শুরুতে আমরা জানবো হচ্ছে রাশি। আচ্ছা, তোমাদের প্রথম অধ্যায়ে আমরা কিন্তু রাশি নিয়ে পড়াইছিলাম, ভৌত রাশি ও পরিমাপ চ্যাপ্টারে, যে রাশি কি। তো সেখানে আমরা এক কথাই বলছিলাম যে পৃথিবীতে যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে রাশি। পৃথিবীতে যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে রাশি। যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে রাশি। রাশি হচ্ছে আবার দুই রকমের। এক, স্কেলার রাশি। দুই,
ভেক্টর রাশি। আচ্ছা, রাশি হচ্ছে দুই রকমের, একটি হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি কি? স্কেলার রাশি হচ্ছে যে সকল রাশির যে সকল রাশির ক্ষেত্রে শুধুমাত্র মান প্রয়োজন, কোনো প্রকার দিকের প্রয়োজন নাই, সেটা হচ্ছে স্কেলার রাশি। অর্থাৎ স্কেলার রাশির মেইন ফ্যাক্ট হচ্ছে মান প্রয়োজন। স্কেলার রাশি প্রকাশ করতে শুধুমাত্র মান প্রয়োজন, অর্থাৎ মান জানা থাকলে সেটি হচ্ছে স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কি? ভেক্টর রাশি হচ্ছে মানের সাথে দিকের প্রয়োজন, মান ও দিক। যে সকল রাশি প্রকাশ করতে মানের প্রয়োজন শুধুমাত্র, তাই হচ্ছে স্কেলার রাশি। অন্যদিকে যে সকল রাশি প্রকাশ করতে মানের পাশাপাশি দিকেরও প্রয়োজন পড়ে, সেটি হচ্ছে ভেক্টর রাশি। তো স্কেলার রাশি কোনগুলা? স্কেলার রাশি হচ্ছে, আচ্ছা তার আগে আমরা একটু জেনে নিই যে স্কেলার রাশি কোনগুলা। স্কেলার রাশি হচ্ছে ভর, সময়, ভর, সময়, কাজ, শক্তি, ক্ষমতা, তাপমাত্রা, ভর, সময়, শক্তি, কাজ, ক্ষমতা, তাপমাত্রা, এগুলো হচ্ছে স্কেলার রাশি। কেন এগুলো স্কেলার রাশি? ধরো মানুষের শরীরের তাপমাত্রা কত? 37°C বা 98.4 ডিগ্রি ফারেনহাইট। এই যে তোমার আমার শরীরের তাপমাত্রা 37°C বা 98.4 ডিগ্রি ফারেনহাইট, এটা কি? এটা হচ্ছে আমাদের শরীরের গড় তাপমাত্রা। তো এখানে কি আমাদের কোনো দিকের প্রয়োজন আছে? আমাদের শরীরে যে তাপমাত্রা স্ট্যান্ডার্ড বা আদর্শ যে তাপমাত্রা, এটা জানার জন্য তো শুধুমাত্র আমার তাপমাত্রার মানটাই জানা প্রয়োজন। সেক্ষেত্রে তো আমাদের কোনো দিকের প্রয়োজন নেই। তো এটা হচ্ছে স্কেলার রাশি। আবার মনে করো তোমার ওজন হচ্ছে 50 কেজি। তো এই যে তোমার ওজন বা ভর 50 কেজি, এখন এখানে কি কোনো দিকের প্রয়োজন আছে? তোমার 50 কেজি ওজনটা কি ডানে, বামে, সামনে, পেছনে কোনো দিকের প্রয়োজন আছে? নেই তো। তো এটা হচ্ছে স্কেলার রাশি। এই রাশি প্রকাশ করতে কোনো দিকের প্রয়োজন পড়ে না। আবার ধরো কাজ, আজকে সারাদিনে ধরো তুমি 100 জুল কাজ করছো, কাজের একক হচ্ছে জুল। জুল। তো আজকে সারাদিনে তুমি 100 জুল কাজ করছো। তো এটা হচ্ছে কি তোমার কাজের পরিমাণ। এখন তুমি কোন দিকে কাজ করছো সেটা তো জানার প্রয়োজন নেই। তো কাজও একটি স্কেলার রাশি। অনুরূপভাবে শক্তি, ক্ষমতা, সময়, প্রত্যেকটা জিনিস হচ্ছে স্কেলার রাশি। অন্যদিকে ভেক্টর রাশি কোনগুলা? ভেক্টর রাশি হচ্ছে বেগ, ত্বরণ, সরণ, বেগ, ত্বরণ, সরণ, এগুলা কি? এগুলো হচ্ছে ভেক্টর রাশি। কেন এগুলো ভেক্টর রাশি? এই যে তোমার হাতে থাকা, মনে করো তোমার হাতে থাকা একটি কলম তুমি 2 মিটার পার সেকেন্ড 2 মিটার পার সেকেন্ডে ছুঁড়ে ফেললা। মনে করো তোমার হাতে থাকা কলমটি 2 মিটার পার সেকেন্ডে তুমি ছাদ থেকে ছুঁড়ে ফেললা। তো
ছাদ থেকে যে ছুঁড়ে ফেললা, তোমার কলমটি কোন দিকে পড়তেছে? 2 মিটার পার সেকেন্ড, এটা তো হচ্ছে বেগ, এটা হচ্ছে মান। তো কোন দিকে ফেলতেছো? উপরে, নিচে, ডানে না বামে? তো সে বেগ জানতে গেলে সেক্ষেত্রে তোমার দিকেরও প্রয়োজন। তো যেহেতু এখানে দিকের প্রয়োজন, তাই বেগটা হচ্ছে একটা ভেক্টর রাশি। আবার যদি মনে করো সরণ, তুমি সাইকেল চালিয়ে এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাইছো, এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাইছো। তো এই যে এ থেকে তুমি বিতে গেছো, এখানে তুমি 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছো সাপোজ। তো 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছো কোন দিকে? ধরলাম এটা উত্তর দিকে। তো এখানে তো তোমার দিক প্রয়োজন, সরণের সংজ্ঞা অনুযায়ী দিক প্রয়োজন। তো সেক্ষেত্রে সরণ একটি ভেক্টর রাশি, অনুরূপভাবে ত্বরণ একটি ভেক্টর রাশি। তো এতটুকুর মাঝে তোমাদের এমসিকিউ আসতে পারে। এমসিকিউ তোমাদের আসে যেমন হচ্ছে যে নিচের কোনটি স্কেলার রাশি? তখন তোমার অপশনে 3টা ভেক্টর রাশি দেওয়া থাকবে, একটি হচ্ছে স্কেলার রাশি দেওয়া থাকবে। তো তোমার আইডেন্টিফাই করতে হবে, বুঝতে হবে কোনটা আসলে স্কেলার রাশি। যেমন হচ্ছে আমরা জানি ভর, সময়, কাজ, শক্তি, ক্ষমতা, তারপর হচ্ছে তাপমাত্রা, তাপ, এগুলো হচ্ছে স্কেলার রাশি। আবার যদি তোমার কোশ্চেন আসতে পারে নিচের কোনটি ভেক্টর রাশি, সেক্ষেত্রে 3টা অপশন থাকবে স্কেলার রাশি, বাকি একটা থাকবে ভেক্টর রাশি। তো তোমার এগুলা মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে যে কোনগুলো আসলে ভেক্টর রাশি। তো সরাসরি মুখস্থ না করে তোমরা আসলে বোঝার চেষ্টা করবা কেন এটা স্কেলার রাশি এবং কেন এটা ভেক্টর রাশি। তো আমরা জানলাম স্কেলার রাশি আর ভেক্টর রাশির মাঝে পার্থক্য, স্কেলার রাশি কি ভেক্টর রাশি কি। তোমাদের ক নং এর সংজ্ঞা আসতে পারে, স্কেলার রাশি কাকে বলে, ভেক্টর রাশি কাকে বলে। এখন আমরা পড়বো, এবার আমরা পড়বো তোমাদের গুরুত্বপূর্ণ আরো একটি টপিক, সেটা হচ্ছে তোমাদের দূরত্ব আর হচ্ছে সরণের যে পার্থক্য। দূরত্ব আর সরণ কি? চলো আমরা এটা একটু দেখি, দূরত্ব কি, দূরত্ব আর কি সরণ। আচ্ছা, দূরত্ব মানে কি, দূরত্ব সংজ্ঞা কি, ডেফিনেশন কি? কোনো একটা বস্তুর সময়ের সাথে অবস্থার যে পরিবর্তন হয়, অবস্থানের যে পরিবর্তন হয় সেটা হচ্ছে দূরত্ব। আবার যেমন আমি যদি এটা দূরত্বের এক্সাম্পল দিই, মনে করো এই যে এ বিন্দু থেকে একটি সাইকেল এ বিন্দু থেকে একজন আরোহী বা ধরো রাকিব নামের একটি ছেলে এ বিন্দু থেকে সাইকেল চালিয়ে বি বিন্দুতে পৌঁছালো। এই যে বি বিন্দু, কতটুকু রাস্তা? এটা হচ্ছে 5 কিলোমিটার। এ বিন্দু থেকে সাইকেল চালিয়ে বি বিন্দুতে পৌঁছাইলো, এটা হচ্ছে 5 কিলোমিটার। সেটা কি? এটা হচ্ছে দূরত্ব। অর্থাৎ রাকিব সাইকেল চালিয়ে 5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে, সেটা হচ্ছে দূরত্ব। কিন্তু যখন বলা হবে যে রাকিবের সরণ কতটুকু, সেক্ষেত্রে কিন্তু রাকিবের সরণ 5 কিলোমিটার হবে না। কেন হবে না? কারণ সরণের ডেফিনেশনে বলা আছে যে কোনো একটা বস্তু প্রারম্ভিক অবস্থান হতে চূড়ান্ত অবস্থানে পৌঁছাতে সরল রৈখিক পথে যে ক্ষুদ্রতম দূরত্ব অতিক্রম করে। মানেটা কি? মানেটা হচ্ছে এটাই যে প্রারম্ভিক অবস্থান এখানে কোনটা? সাইকেলের এ বিন্দু, আর চূড়ান্ত অবস্থান বি বিন্দু। তো সরণের সংজ্ঞা অনুযায়ী কোনো একটা বস্তু প্রারম্ভিক অবস্থান হতে চূড়ান্ত অবস্থানে পৌঁছাতে সরল পথে যে ক্ষুদ্রতম পথ অতিক্রম করে। প্রথম কথা হচ্ছে ক্ষুদ্রতম পথের কথা বলছে। এই যে এখানে 5 কিলোমিটার পথ, এটা তো হচ্ছে নর্মাল যে সাইকেল আরোহী রাকিব যে সাইকেল চালিয়ে বি বিন্দুতে পৌঁছাইছে। কিন্তু সরণের ক্ষেত্রে কি হবে? সরণের ক্ষেত্রে এটা কিন্তু বক্রপথ, কিন্তু সরণ অলওয়েজ সরল রৈখিক হবে। এবং হচ্ছে দ্বিতীয় শর্ত হচ্ছে কি, দুইটা শর্ত, সরণের দুইটা শর্ত। এক হচ্ছে সরণ হতে হলে দুইটা শর্ত মানতে হবে। কি শর্ত? সরল রৈখিক পথ হতে হবে, আর কি হতে হবে? ক্ষুদ্রতম পথ, ক্ষুদ্রতম পথ। তো এ থেকে বি বিন্দুতে রাকিব পৌঁছাইতে ক্ষুদ্রতম পথ কোনটা হবে? এটা হবে। কেন এটা হবে? এর চাইতে কি আর কোনো ক্ষুদ্রতম পথ আছে রাকিব পৌঁছানোর? আমরা যদি
এভাবে দিই, এটা কি ক্ষুদ্রতম পথ হইল? হইল না। দ্বিতীয় কথা হচ্ছে, এটা কি সরলরৈখিক হয়েছে? হয় নাই। তাই এটা সরণ হবে না। কিন্তু এটা কেন সরণ হবে? কারণ প্রথমত এটা দুইটা শর্ত কিন্তু মানছে। সরলরৈখিক পথ, ক্ষুদ্রতম পথ, যে কারণে রাকিবের সরণ হচ্ছে এবি। এটা কি? রাকিব এ থেকে বিতে গেছে, যে তীর চিহ্ন, এটা হচ্ছে দিক, দিক বুঝাইছে। অর্থাৎ রাকিব এ থেকে বি বিন্দুতে পৌঁছাইছে। এই যে এ বি এর উপরে তীর চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে ভেক্টর সাইন। অর্থাৎ যখন তোমরা কোনো ভেক্টর রাশি প্রকাশ করবা, সরণ যেহেতু একটি ভেক্টর রাশি, কারণ এর মানের সাথে সাথে এর দিকও জানা প্রয়োজন। সেক্ষেত্রে এ বিটা হচ্ছে একটি ভেক্টর রাশি, এবং সেটা কত? এটা যদি 5 কিলোমিটার হয়, তাহলে এই শর্টকাট বা ক্ষুদ্রতম পথটুকু কত ধরলাম? 2 কিলোমিটার। অর্থাৎ রাকিবের সরণ হচ্ছে 2 কিলোমিটার। দুইটাই কিন্তু অবস্থানের পরিবর্তন। দূরত্বের বেলায় সেটা হয়েছে কত? দূরত্বের বেলায় হয়েছে 5 কিলোমিটার, বাট সরণের ক্ষেত্রে সেটা হয়ে গেছে 2 কিলোমিটার। তো আশা করি তোমরা বেসিক পার্থক্যটা বুঝতে পারছো, যে দূরত্ব আর সরণের মাঝে পার্থক্যটা কি। আবার মনে করো আচ্ছা, সরণ, মনে রাখবা সরণ হচ্ছে ভেক্টর রাশি। সরণ কি? সরণ ভেক্টর রাশি। আর দূরত্ব কি? যেহেতু দূরত্বের মানের প্রয়োজন, কোনো দিকের প্রয়োজন নেই, তাহলে দূরত্ব একটি স্কেলার রাশি। দূরত্ব একটি স্কেলার রাশি। আচ্ছা, দূরত্বের একক কি? দূরত্বের একক মিটার। আবার সরণের একক? সরণের একক কি? সরণের একক সেম, মিটার। যেহেতু দুইটাই হচ্ছে দূরত্ব পরিমাপ করে, তো দূরত্ব পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে মিটার। তো দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, দূরত্বের একক হচ্ছে মিটার। সরণের একক, সরণ হচ্ছে একটি ভেক্টর রাশি, এবং সরণের একক হচ্ছে সেম, মিটার। এখন মনে করো রাকিব বি থেকে সাইকেল চালিয়ে সি বিন্দুতে আসছে। সি বিন্দুতে আসছে, আর কত কিলোমিটার আসছে? ধরলাম 1 কিলোমিটার আসছে। রাকিব এ বিন্দু থেকে বি বিন্দু 5 কিলোমিটার পথ আসছে। তারপর বি বিন্দু থেকে সি বিন্দুতে আরো 1 কিলোমিটার সাইকেল চালিয়ে আসছে। তাহলে রাকিবের টোটাল কতটুকু পথ অতিক্রম করছে? 5 আর 1, 6 কিলোমিটার। এবার রাকিবের দূরত্ব কত? এবার রাকিবের দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার। কিন্তু এবার যদি আমরা রাকিবের সরণ হিসাব করি, সেক্ষেত্রে ক্ষুদ্রতম সরল পথ কোনটা? যে এটা, এটা কি ক্ষুদ্রতম পথ? সরল রৈখিক পথ। সো এখন রাকিবের সরণ কতটুকু হবে? কত হবে ধরলাম? এটা যদি 1 কিলোমিটার হয়, আচ্ছা, আনুমানিক এটা 1 কিলোমিটার হবে। এবার দেখো, এবার রাকিবের সরণ কিন্তু আর 2 কিলোমিটার রইল না। হ্যাঁ, রাকিব কিন্তু আরো বেশি সাইকেল চালাইছে। রাকিব কিন্তু এখন এ থেকে 5 কিলোমিটার বি তে গেছে, তারপর বি থেকে সি তে আরো 1 কিলোমিটার সাইকেল চালাইছে। তার আরো বেশি পরিশ্রম করতে হয়েছে, কিন্তু আলটিমেটলি তার সরণ কিন্তু বাড়ে নাই, সরণ কিন্তু কমছে। উল্টা কমছে। কেন কমছে? কারণ সরণের শর্ত অনুযায়ী ক্ষুদ্রতম পথ হতে হবে, সরলরৈখিক পথ হতে হবে। সেক্ষেত্রে রাকিবের সরণ এবার হচ্ছে 1 কিলোমিটার। এবার মনে করো যদি চিন্তা করি যে রাকিব বি থেকে এতে আসছে। এ থেকে বিতে রাকিবের সরণ কতটুকু? 2 কিলোমিটার। এখন রাকিবের যদি আমি চিন্তা করি বি থেকে এতে সরণ কতটুকু, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে বি থেকে এ -2 কিলোমিটার। এটা কেন দিলাম? যেহেতু এটা একটা ভেক্টর রাশি, পদার্থবিজ্ঞানে ভেক্টর রাশি প্রকাশ করার জন্য তোমরা যখন হচ্ছে বইয়ে প্রকাশ করা হয়, তখন বোল্ড করে, বোল্ড কি, মোটা কলমে মোটা কালিতে এক্স ওয়াই এ বি এরকম বোঝানো হয়। এক্স ওয়াই এ বি এরকম মোটা করে বোঝানো হয়, বোল্ড করে। হ্যাঁ, ভেক্টর রাশি বোঝাতে। কিন্তু যখন তুমি খাতায় লিখবা, তখন তো আর তুমি এটা বোল্ড করতে পারবে না। তখন
এগুলা প্রকাশ করতে উপরে তীর চিহ্ন দিয়ে বোঝাতে হয় যে এটার দিক আছে, অর্থাৎ এটি একটি ভেক্টর রাশি। তো এই কারণে বি এর উপরে তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে একটি ভেক্টর রাশি। যখন হচ্ছে বি থেকে এ এর কথা বলা হয়েছে, রাকিব তো মূলত এ থেকে বিতে গেছে, কিন্তু বি থেকে তো রাকিব এতে আসে নাই। তো আমরা চিন্তা করছি বি থেকে এতে যদি আমরা ধরি তাহলে রাকিবের উম, সরণ কত হবে। সেক্ষেত্রে উল্টা দিক না, রাকিব তো গেছে মূলত এই দিক, এ থেকে বি, কিন্তু আমরা চিন্তা করছি বি থেকে এ, সেক্ষেত্রে পথটা উল্টা হয়ে গেছে। সেই কারণে রাকিবের সরণ হচ্ছে বি থেকে এ -2 কিলোমিটার। কিন্তু আমরা যদি রাকিবের দূরত্বের কথা চিন্তা করি বি থেকে এ, সেটা কোন দিকে হবে, এই যে এটা হবে বি থেকে এ, সেক্ষেত্রে দূরত্ব কত হবে, সেম 5 কিলোমিটার। দূরত্বের বেলায় কোনো মাইনাস হবে না। অর্থাৎ এখানে আরেকটা জিনিস মনে রাখবা যে সরণ ঋণাত্মক হতে পারে। সরণ ঋণাত্মক হতে পারে, কিন্তু দূরত্ব কখনো ঋণাত্মক হয় না। দূরত্ব সর্বদা পজিটিভ। দূরত্ব সর্বদা পজিটিভ। এখন আবার এখন মনে করো রাকিব সি থেকে কি করছে, এখন মনে করো রাকিব সি থেকে সাইকেল চালিয়ে আবার এ বিন্দুতে আসছে। কত কিলোমিটার বললাম, আরো 1 কিলোমিটার সাইকেল চালাইছে। তো এবার রাকিবের দূরত্ব কতটুকু, শুরুতে এ থেকে বি বিন্দু 5 কিলোমিটার, বি থেকে সি বিন্দু 1 কিলোমিটার, 5 আর 1 6, সি থেকে আরো 1 কিলোমিটার, টোটাল 7 কিলোমিটার। এবার রাকিবের আলটিমেটলি পথ অতিক্রম করছে 7 কিলোমিটার। এটা কি, এটা হচ্ছে রাকিবের দূরত্ব। কিন্তু এবার যদি বলা হয় রাকিবের সরণ কতটুকু, তাহলে রাকিবের সরণ কত, সেক্ষেত্রে রাকিবের সরণ হচ্ছে 0। কেন 0? সরণের শর্তই তো বলে যে প্রারম্ভিক অবস্থান হতে চূড়ান্ত অবস্থানে পৌঁছাতে সরল রৈখিক পথে যে ক্ষুদ্রতম পথ অতিক্রম করি। তো রাকিব তো এ থেকে সাইকেল চালিয়ে সি বিন্দু থেকে আবার পুনরায় এ বিন্দুতে আসছে, সেটা তার প্রারম্ভিক অবস্থান আর চূড়ান্ত অবস্থান কিন্তু সেম, একই। তো সেক্ষেত্রে তার সরণ কত হয়েছে, 0। তো আমরা এটাও বুঝলাম সরণ ধনাত্মক হতে পারে, সরণ ঋণাত্মক হতে পারে, সরণ শূন্য হতে পারে, কিন্তু দূরত্বের বেলায় অলওয়েজ ধনাত্মক, এবং মাঝে মাঝে দূরত্ব 0 হতে পারে, সেটা হচ্ছে কন্ডিশন সাপেক্ষে, শর্ত সাপেক্ষে। তো আমরা সরণ আর দূরত্বের মাঝে কি কি পাইলাম, দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, সরণ ভেক্টর রাশি, দূরত্ব সর্বদা ধনাত্মক হবে, সরণ ধনাত্মকের পাশাপাশি ঋণাত্মক হইতে পারে, এবং ভেক্টর রাশি প্রকাশ করতে কিভাবে ভেক্টর রাশি প্রকাশ করা হয় তা আমরা দেখলাম। আর সরণের শর্ত কি, সরণ হচ্ছে এই সরল রৈখিক পথ এবং হচ্ছে ক্ষুদ্রতম পথ অতিক্রম করতে হবে, এটা হচ্ছে সরণের শর্ত। তো এরপর থেকে যদি তোমাদের কোশ্চেনে কখনো বলা হয় যে তোমাদের যদি দূরত্ব বের করতে হয়, তাহলে নর্মালি যেভাবে দূরত্ব বের করা হয় যতটুকু পথ অতিক্রম করছে, কিন্তু যখন সরণ বের করতে বলা হবে তখন অবভিয়াসলি তোমাদের এই দুইটা কন্ডিশন মেনে যে মানটা আসবে সেটা হচ্ছে সরণ। অর্থাৎ দূরত্ব আর সরণ কখনো এক হয় না, তবে হয় একটা শর্তে হয়। সেটা কোন শর্তে, সরল রৈখিক পথে। মনে করো বি বিন্দুতে এ থেকে বি বিন্দুতে তুমি সাইকেল চালায় গেছো এবং সেটা হচ্ছে সোজা রাস্তা। যখন সরল রৈখিক পথে বা সোজা রাস্তায় তুমি কোনো বস্তুর দূরত্ব বা কতটুকু দূরত্ব বা কতটুকু পথ অতিক্রম করছে পরিমাপ করবা, সেক্ষেত্রে সরণ আর দূরত্বর মান সেম আসবে। এই সরল রৈখিক পথটা যদি 3 কিলোমিটার হয়, 3 কিলোমিটার হয়, তাহলে এটার দূরত্বও 3 কিলোমিটার, এটা সরণ হচ্ছে 3 কিলোমিটার। তো এই গেল মোটামুটি তোমাদের দূরত্ব আর সরণের বেসিক পার্থক্য, এবং হচ্ছে দূরত্ব আর সরণ কিভাবে দুইটা দুই দিকে কাজ করে, দুইটার দুই রকম ভ্যালু আসে। এবার পড়বো আমরা, আমাদের নেক্সট টপিক হচ্ছে দ্রুতি। দ্রুতি আর হচ্ছে বেগ। দ্রুতি আর বেগের আমরা কম্পারিজন করব।
দ্রুতিটা হচ্ছে একক সময়ে অতিক্রান্ত কোনো বস্তুর দূরত্বকে দ্রুতি বলে। একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, একক সময়ে। একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, একক সময় মানে কি 1 সেকেন্ডে। আচ্ছা, আর ব্যাগটা কি? ব্যাগটা হচ্ছে একক সময়ে একক সময়ে অতিক্রান্ত সরণকে, সরণকে ব্যাগ বলে। দ্রুতিটা হচ্ছে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, আর ব্যাগটা হচ্ছে একক সময়ে অতিক্রান্ত সরণ। সো দ্রুতির ইকুয়েশনটা কি হবে? দ্রুতির ইকুয়েশনটা হবে অতিক্রান্ত দূরত্ব বাই কি? সময়। আর ব্যাগের ইকুয়েশনটা হবে সরণ বাই সময়। যদি এটা আমরা এককে প্রকাশ করি, সরণ ডি বাই টি, এবং এটা হবে অতিক্রান্ত দূরত্ব ডি বাই টি। দুটোর ইকুয়েশন এক, বাট পার্থক্যটা হচ্ছে একটা হচ্ছে কি অতিক্রান্ত দূরত্ব, একটু আগে আমরা দূরত্ব পড়ছি, আর ব্যাগটার ক্ষেত্রে হচ্ছে সরণ। একটু আগে আমরা সরণ পড়ছি যে সরণ কি। আচ্ছা, এখন যদি আমরা এককটা দেখি, দ্রুতির একক, দ্রুতির একক হচ্ছে মিটার পার সেকেন্ড। বেগের একক সেম। এই এককগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, এগুলো তোমাদের এমসিকিউতে আসে, তোমাদের এগুলো মনে রাখতে হবে। দ্রুতির মাত্রা কি? দ্রুতির মাত্রা এল টি ইনভার্স 1, বেগের মাত্রাও সেম, বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1। এগুলো কোত্থেকে আসলো? একক এম এস ইনভার্স 1, মাত্রা এল টি ইনভার্স 1। এগুলার আমি একটু শর্টকাট তোমাদের প্রমাণ দেখা দিই, যে এই যে ইকুয়েশনটা ডি বাই টি, এই যে সূত্রটা, এটা যদি আমরা একটু ভাঙি, দূরত্বের একক কি? মিটার, সময়ের একক কি? সেকেন্ড। এটা যদি আমরা ফ্র্যাকশন করি, মিটার পার সেকেন্ড। আবার মাত্রাটা কোত্থেকে আসলো? মিটার মানে কি? কিসের একক এটা? দূরত্বের পরিমাপের একক। দূরত্ব মানে কি? দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে লেন্থ, লেন্থের এল। আর সময়, সময় এই সেকেন্ডের এটা কি? সময়, সময় মানে টাইম, টাইমের টি, এল টি ইনভার্স 1। তো এখান থেকে মূলত এককের মাত্রাটা আসছে। আচ্ছা, দ্রুতি কি? দ্রুতি একটি স্কেলার রাশি, দ্রুতি একটি স্কেলার রাশি। আর বেগ কি? বেগ একটি ভেক্টর রাশি। বেগ একটি ভেক্টর রাশি। দ্রুতি অলওয়েজ, দ্রুতি সর্বদা ধনাত্মক এবং শূন্য হতে পারে। একটু আগে আমরা যেমন পড়ছিলাম দূরত্ব সর্বদা ধনাত্মক আর শূন্য হতে পারে, ঠিক তেমনি দ্রুতি সর্বদা ধনাত্মক আর শূন্য হতে পারে। কিন্তু বেগের বেলায় ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, আর হচ্ছে শূন্য হতে পারে। তো
তো এই বেসিক পার্থক্যগুলো তোমরা একটু মনে রাখবা। বেগের একক, বেগের মাত্রা, বেগ স্কেলার রাশি না ভেক্টর রাশি, বেগ কি শূন্য হতে পারে বা ঋণাত্মক হতে পারে কিনা, বেগ ঋণাত্মক হতে পারে কিন্তু দূরত্ব বা দ্রুতি কখনো ঋণাত্মক হতে পারে না। তো এই বেসিক পার্থক্যটুকু তোমরা একটু মনে রাখবা। আবার যদি তোমরা আরেকটা পয়েন্ট মনে রাখো, বিশেষ দ্রষ্টব্য, যে ওই যে আমরা একটু আগে পড়লাম না যে দূরত্ব আর হচ্ছে সরণ যদি সরলরৈখিক পথ হয় সেক্ষেত্রে মান একই হয়, ঠিক সেম যদি সরলরৈখিক পথ হয় সেক্ষেত্রে দ্রুতি আর বেগ একই হবে। দ্রুতি আর বেগ একই হবে, কারণ কি? কারণ দূরত্ব আর সরণ সেম সরলরৈখিক পথে। তো তোমরা এটা একটু মনে রাখবা, এটা একটা কন্ডিশন। এখন চলো, এটা তোমাদের ওঠানো হইলে আমরা পরবর্তীতে যাই। পরবর্তীতে হচ্ছে গড় দ্রুতি আর হচ্ছে গড় বেগ। গড় দ্রুতি কি আর গড় বেগ কি? দ্রুতি তো আমরা বুঝলাম, গড় দ্রুতি কি? গড় দ্রুতি, গড় দ্রুতিটা হচ্ছে একটু আগে আমরা পড়লাম না যে রাকিব সাইকেল চালিয়ে এ বিন্দু থেকে বি বিন্দুতে আসছে 5 কিলোমিটার, কত সময়ে ধরলাম 10 মিনিটে আসছে 5 কিলোমিটার, 10 মিনিট। তো এখানে গড় দ্রুতিটা কেন? রাকিব এ থেকে বি তে গেছে 5 কিলোমিটার, এটা কি? এটা দ্রুতি। কিন্তু আমরা গড় দ্রুতি কেন বলবো? কারণ রাকিব যে এ থেকে বি বিন্দুতে গেছে এখানে কি তার বেগটা, হ্যাঁ, বা তার গতিটা কি সবসময় এক ছিল? এক ছিল না, কখনো কম ছিল কখনো বেশি ছিল। এই যে তার বেগের যে পরিবর্তন, কখনো কম কখনো বেশি, এই পুরাটাকে এভারেজ করার জন্য গড় দ্রুতি বলা হয়। তো সেক্ষেত্রে কত হয়? অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। 5 কিলোমিটার বাই সময়, কত সময়? 10 মিনিট। 10 মিনিট। এখন আমরা তো আর কিলোমিটার হিসাব করবো না, আমরা এসআই এককে হিসাব করব। দূরত্বের এসআই একক হচ্ছে মিটার। 5 কিলোমিটার যদি আমরা মিটার নেই তাহলে 1000 দিয়ে গুণ, সময় 10 মিনিট, এটা যদি আমরা সেকেন্ডে নেই 60 দিয়ে গুণ। এবার যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে তাহলে এটা ক্যালকুলেশন আসে 8.33 একক কি? মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে গড় দ্রুতি। অনুরূপভাবে এটা কি হবে? অনুরূপভাবে যদি আমরা বেগের কথা চিন্তা করি তাহলে এটা হচ্ছে গড় বেগ। কারণ বেগের তো পরিবর্তন হয়েছে, ওঠানামা করছে না, কখনো কম বেগে গেছে কখনো বেশি বেগে গেছে। তো ওভারঅল চিন্তা করলে আমরা এটাকে গড় বেগ চিন্তা করব। তো এবার গড় বেগের হিসাবে আমরা দূরত্ব কতটুকু ধরবো? 5 কিলোমিটার না, কারণ কি এখানে হবে এটা সরণ। এ থেকে বিতে সরলরৈখিক পথে ক্ষুদ্রতম পথ অতিক্রম করছে, সেটা কত? সেটা ধরলাম আমরা 2 কিলোমিটার, ক্ষুদ্রতম পথ। তো এবার যদি আমরা গড় বেগ হিসাব করি, 2 কিলোমিটার, কিলোমিটারে মিটার নিলে 1000 দিয়ে গুণ, সময় কত? সেক্ষেত্রে সময় হচ্ছে 10 মিনিট। যদি সেকেন্ডে নেই তাহলে ক্যালকুলেশন করলে কত আসে? 3.33 মিটার পার সেকেন্ড। তো এটা কি? এটা হচ্ছে গড় বেগ। এখন দেখো, রাকিব এ থেকে বি বিন্দুতে পৌঁছাইছে সাইকেল চালিয়ে, 5 কিলোমিটার পথ অতিক্রম করছে, সেক্ষেত্রে তার গড় দ্রুতি আসছে 8.33 মিটার পার সেকেন্ড। কিন্তু যখন এটা হচ্ছে আমরা গড় বেগ বের করব সেক্ষেত্রে আমরা তো হচ্ছে অতিক্রান্ত পথ যে নর্মাল যেটা 5 কিলোমিটার, এটা তো ধরবো না, কারণ সরণ কত হয়েছে? সরণ হয়েছে 2 কিলোমিটার। 2 কিলোমিটার যখন সরণ হয়েছে তখন রাকিবের গড় বেগ কত হয়েছে? 3.33 মিটার পার সেকেন্ড। একই মান, একই ডেস্টিনেশন, বাট সরণের কারণে গড় বেগটা কিন্তু কমে গেছে। যদি রাকিব বি থেকে পুনরায় এ বিন্দুতে আসতো সেক্ষেত্রে রাকিবের কত হইতো? গড় দ্রুতি কত হইতো? 5 কিলোমিটারের সাথে আরো 2 কিলোমিটার, 7 কিলোমিটার হইতো। তাহলে কত হইতো? গড় দ্রুতি বাড়তো কিন্তু, কারণ কি? দূরত্বটা বাড়ছে। কিন্তু
রাকিব যদি এ থেকে যাত্রা শুরু করে বি বিন্দু থেকে আবার যাত্রা শুরু করে যদি এ বিন্দুতে ফেরত আসে, সেক্ষেত্রে রাকিবের সরণ কিন্তু জিরো। তো রাকিবের সরণ যদি জিরো হয়, এখানে মান কি বসবে? জিরো। তো জিরো দিয়ে যদি ভাগ দেই 10 মিনিটকে, তাহলে রাকিবের গড় বেগ কত? রাকিবের গড় বেগ হচ্ছে 0 মিটার/সেকেন্ড। এটা হচ্ছে রাকিবের গড় বেগ। তো তোমরা বুঝতে পারছো যে গড় দ্রুতি কি, গড় বেগ কি, আর দ্রুতি আর বেগের মাঝে পার্থক্য কি। তোমরা এটা মনে রাখবা। এখন এখন আমরা ওই যে একটা কন্ডিশন পড়ছিলাম না, যে সরল রৈখিক পথে সরল রৈখিক পথে যদি যাইতো রাকিব, সেক্ষেত্রে তার গড় দ্রুতি কত হইতো? তার গড় দ্রুতি যা হইতো, তার গড় বেগ তাই হইতো। কারণ কি? সরল রৈখিক পথে রাকিবের দূরত্ব আর সরণ কিন্তু সেম, মান কিন্তু সেম। তো মান সেম আসলে গড় দ্রুতি যা আসতো, অবশ্যই গড় বেগ তা আসতো। তো এটা হচ্ছে তোমাদের একটা কন্ডিশন, এটা তোমরা মনে রাখবা। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের পড়াবো ত্বরণ নিয়ে। তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিক গতি অধ্যায়ের, যে ত্বরণ কি। আমরা এতক্ষণ পড়লাম দূরত্ব, বেগ, দ্রুতি, সরণ, রাশি। তো এবার আমরা পড়ব ত্বরণ। ত্বরণ কি? ত্বরণের ডেফিনেশনটা হচ্ছে একক সময়ে বেগের পরিবর্তনের হারকে বেগের একক সময়ে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ত্বরণ কি? একক সময়ে বেগের পরিবর্তনের হারকে। এখানে দুইটা কনসেপ্ট মনে রাখবা, যে একক সময় এবং হচ্ছে কি বেগের পরিবর্তন। বেগের পরিবর্তনটা মানে কি? মনে করো এ বিন্দু থেকে বি বিন্দুতে এ বিন্দু থেকে বি বিন্দুতে আচ্ছা, মনে করো এ বিন্দু থেকে বি বিন্দুতে একটি গাড়ি যাত্রা শুরু করলো। তো এ বিন্দুতে তার বেগ কত ছিল? আদি বেগ কত ছিল? 0 মিটার/সেকেন্ড যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে। ইউটা কি? ইউটা হচ্ছে আদি বেগ। পদার্থবিজ্ঞানের ভাষায় ইউটা হচ্ছে আদি বেগ। আদি বেগ বা প্রারম্ভিক বেগ। আর এ থেকে যাত্রা শুরু করে বি তে পৌঁছানোর সময় তার বেগটা কত হলো? ভি ইকুয়াল টু ধরলাম 5 মিটার/সেকেন্ড। এখানে বিটা কি? বিটা হচ্ছে শেষ বেগ। এই যে গাড়িটি এক বিন্দু থেকে যাত্রা শুরু করে বি বিন্দুতে পৌঁছাইছে, এখানে সে স্থির অবস্থান থেকে যদি যাত্রা শুরু করে, সেক্ষেত্রে তার আদি বেগটা ধরে নিলাম কত? 0। আর বি বিন্দুতে তার শেষ বেগটা কত? 5 মিটার/সেকেন্ড। এটা হচ্ছে শেষ বেগ। তো ত্বরণের সংজ্ঞা অনুযায়ী বেগের পরিবর্তনের হার কার সাপেক্ষে? একক সময় সাপেক্ষে। তো সেক্ষেত্রে ত্বরণের সূত্রটা কি হবে? বেগের পরিবর্তনের মানে কথাটার মানে কি? শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময়। আর ত্বরণকে প্রকাশ করা হয় কি দিয়ে? এ দিয়ে। এ ইজ ইকুয়াল টু বি মাইনাস ইউ বাই টি। এই যে এটাই হচ্ছে তোমাদের ত্বরণের সূত্র। এ ইজ ইকুয়াল টু বি মাইনাস ইউ বাই টি। একক সময়ে বেগের পরিবর্তন কতটুকু পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের হারকে ত্বরণ বলে। এখন এই গাড়িটি মনে করো এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বি বিন্দুতে পৌঁছাইছে, তার পৌঁছাতে সময় লাগছে 1 মিনিট। সেক্ষেত্রে তার ত্বরণ কত হবে? তো আমরা যদি শেষ বেগ কত? 5 মিটার/সেকেন্ড, আদি বেগ 0 মিটার/সেকেন্ড, সময় কত? 1 মিনিট বা 60 সেকেন্ড।
তাহলে কত হয়? 0 পয়েন্ট কত হবে? 85 বা সামথিং মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে কি এই গাড়িটির ত্বরণ। এই গাড়িটির ত্বরণ হচ্ছে 0.85 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে কি ত্বরণের একক। ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের মাত্রা কি? ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2। ত্বরণ একটি কি রাশি? ত্বরণ একটি ভেক্টর রাশি। তো এখান থেকে আমরা কি পেলাম? ত্বরণের সূত্র পেলাম a is equal to b minus u by t। ত্বরণের একক পেলাম, ত্বরণের মাত্রা পেলাম lt ইনভার্স 2 ভেক্টর রাশি। এই যে এককটা কেমনে হলো, মাত্রাটা কেমনে হলো, যদি এটা একটু দেখাই। আমরা ত্বরণ কি জানি? a is equal to b minus u by t। এখানে বিটা কি? বিটা হচ্ছে বেগ। ইউটা কি? ইউটা হচ্ছে বেগ। একটা শেষ বেগ, একটা আদি বেগ। তো বেগের একক কি? মিটার পার সেকেন্ড। আদি বেগের একক কি? এটাও তো একটা বেগ। এটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড। একটা একক থেকে আরেকটা একক কিন্তু বিয়োগ করা যায় না। সো একটা একক ধরাই যায়, মিটার পার সেকেন্ড। সময়ের একক কি? সেকেন্ড। তাহলে ভগ্নাংশটা যদি আমরা ভাঙাই, তাহলে মিটার পার সেকেন্ড ইন্টু নিচের উপরে চলে গেলে সূচক এস ইনভার্স 1। তো আমরা তো জানি, আমরা কি জানি? আমরা জানি সূচকে পাওয়ার গুণ অবস্থায় থাকলে যোগ হয়। -1 কত? -2, অর্থাৎ এম এস ইনভার্স 2। আর মাত্রা তো আমরা জানি মিটার। মিটার হচ্ছে লেন্থ বা দৈর্ঘ্য, দৈর্ঘ্যের এল, লেন্থের এল, সময় হচ্ছে টাইম, টাইমের টি, এল টি ইনভার্স 2। এটা হচ্ছে মাত্রা। তো এতটুকু তো সবার ক্লিয়ার। আমরা বুঝলাম ত্বরণের সংজ্ঞা, ত্বরণের সূত্র, ত্বরণ একটি ভেক্টর রাশি, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2। এখন এখন হচ্ছে এই যে আমরা তোমাদের পদার্থবিজ্ঞানের এসএসসি লেভেলে তোমাদের পদার্থবিজ্ঞানে যে ত্বরণটা ইউজ করা হয় মূলত স্বাভাবিকভাবে, এটা কিন্তু সুষম ত্বরণ। তো এই হলো তোমাদের আজকের ক্লাসের আমরা কি কি পড়লাম। আমরা পড়লাম হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের গতি চ্যাপ্টারে পার্ট 1-এ আমরা পড়লাম যে গতি কি, গতি কাকে বলে, গতির প্রকারভেদ, প্রত্যেকটা প্রকারভেদের হচ্ছে উদাহরণ, এবং হচ্ছে ভেক্টর রাশি কি, স্কেলার রাশি কি, ভেক্টর রাশি কোনগুলা, স্কেলার রাশি কোনগুলা। এরপর আমরা পড়লাম দ্রুতি কি, দূরত্ব কি, ত্বরণ কি, সরণ কি, এবং সর্বশেষ আমরা ত্বরণের যে বৈশিষ্ট্যগুলো জানলাম, সূত্রটা জানলাম। তো আশা করি আজকের এই অবধি তোমরা যতটুকু পড়েছ তোমরা বুঝেছ। যদি তোমাদের কোথাও কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে, অবশ্যই ভিডিওর কমেন্টে তোমরা তোমাদের সমস্যাগুলো জানাবা। এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমাদের অফিসিয়াল উচ্ছ্বাস ফেসবুক পেজ এবং আমাদের অফিসিয়াল উচ্ছ্বাস যে একাডেমিক হেল্প গ্রুপ, তার লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা লিঙ্কে ঢুকে গ্রুপে জয়েন হয়ে নিবা এবং তোমরা পেজে লাইক দিয়ে উচ্ছ্বাসের সাথে থাকবা। তো আজকে আর নয়, আশা করি তোমরা ক্লাসটি উপভোগ করেছো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।